ওকে, আমরা নিউরো নার্সিং এর 10 মার্কের একটা মডেল টেস্টের কোশ্চেন সলভ করব আজকের ক্লাসে। যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন তারা টোটাল আনসারগুলো বুঝে করতে পারবেন, কারণ এই ধরনের সিম্পল আনসারগুলোই মেডিকেল পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম বাক্যর দিকে আমরা খেয়াল করি, 1 নম্বর সেন্টেন্সে যেখানে বলা হয়েছে অল ম্যান আর মর্টাল, অর্থাৎ সকল মানুষই মরণশীল। এই বাক্যে অল কি ধরনের পার্ট অফ স্পিচ? হিয়ার অল ইজ এন কি ধরনের পার্ট অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তাহলে আমরা অলকে সাধারণত জানি যে অল হচ্ছে ইনডিফিনিটি প্রোনাউন, যেহেতু অল, এনি, সাম, ম্যানি এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে আপনি বাক্যের অপশনে প্রোনাউন দেখেই খুব সহজেই অ্যান্সার করতে পারেন যে এই বাক্যে অল হচ্ছে প্রোনাউন। কিন্তু না, এই বাক্যে যদি অল আমরা প্রোনাউন আনসার করি তাহলে ভুল যাবে, কেননা একটা বাক্য জাস্ট এ সিঙ্গেল ওয়ার্ড হিসাবে প্রোনাউন হতে পারে, কিন্তু বাক্যের ব্যবহার ভেদে এই পার্ট অফ স্পিচগুলোর পরিবর্তন হয়ে থাকে। যেমন এই বাক্যে অল জেনারেলি প্রোনাউন, কিন্তু বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে এই ক্ষেত্রে বাক্য প্রোনাউন না, এই ক্ষেত্রে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কোশ্চেন হচ্ছে অল কিভাবে অ্যাডজেক্টিভ? আমরা সহজভাবে মনে রাখবো, যদি কোনো ওয়ার্ড নাউনকে মডিফাই করে অথবা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। যেহেতু এই বাক্যে ম্যান হচ্ছে নাউন, তো নাউনকে মডিফাই করার কারণে অলটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সহজভাবে অ্যাডজেক্টিভ মডিফাই করার নিয়ম নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। 2 নম্বর বাক্য থেকে খেয়াল করি আমরা। 2 নম্বর বাক্য বলা হয়েছে মাই ফ্রেন্ড ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। এই বাক্যে যে হিয়ার জাস্টিস ইজ এন, এখানে জাস্টিসটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর প্রপার নাউন? সো জাস্টিস, তো জেনারেলি আমরা জাস্টিস জানি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই বাক্যের আনসার যদি আপনি অ্যাবস্ট্রাক্ট দেন তাহলে বাক্যের আনসার টোটালি ভুল। হয়তো আপনাদের অনেকের মনে কোশ্চেন হইতে পারে যে জাস্টিস কেন অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কারণ জাস্টিস তো বিচারক। এখানে বলা আছে যে মাই ফ্রেন্ড ইজ এ জাস্টিস অফ এ হাইকোর্ট। আবার জাস্টিস অনেকেও প্রপার নাউনে চিন্তা করতে পারেন যে জজ। নো, এই বাক্যে হচ্ছে জাস্টিস কমন নাউন। এখন প্রশ্ন আসতে পারে যে জাস্টিস কিভাবে কমন নাউন? তাহলে জেনারেলি জাস্টিস অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো ক্ষেত্রে আর্টিকেল অথবা নাম্বার এসে থাকে তাহলে ওই অ্যাবস্ট্রাক্ট নাউন তখন কমন নাউনে পরিণত হয়। যেহেতু জাস্টিস এর আগে একটা আর্টিকেল আছে, যেমন মাই ফ্রেন্ড ইজ আ জাস্টিস অফ হাইকোর্ট, সো এই ক্ষেত্রে জাস্টিস এই বাক্যে কমন নাউন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ইন্টারেস্টিং আসলেই, যদি বাক্যগুলো এইভাবে যদি না দেখেন তাহলে অবশ্যই পরীক্ষাতে ফাইনাল এক্সামে ভুল করে আসবেন। তো আশা করি হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসগুলো বুঝে এবং বাক্যের আনসার করার চেষ্টা করবেন। 3 নম্বর বাক্য আমরা খেয়াল করি, রিড দ্য স্টোরি অ্যাটেন্টিভলি। এখন এই বাক্যে স্টোরি হচ্ছে কোন ধরনের পার্ট অফ স্পিচ? ওকে, বাক্যের শুরুতে যদি আমরা খেয়াল করি এই বাক্যে কিন্তু সাবজেক্ট বসে নাই, বাক্য শুরুটাই হয়েছে ভার্ব দিয়ে। রিড হচ্ছে একটা ভার্ব, রিড দ্য স্টোরি অ্যাটেন্টিভলি, অর্থাৎ এই বাক্যে স্টোরি হচ্ছে কোন ধরনের পার্ট অফ স্পিচ? এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর ভার্ব? সো আমরা যদি বাক্যটাকে নাউন অ্যান্সার সহজভাবে মনে রাখবো, আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব, সো স্টোরি নাউন। ওকে, 4 নম্বর বাক্য আমরা খেয়াল করি, ডাউন ওয়েন্ট দ্য বোট, হিয়ার দ্য ডাউন। তার মানে এখানে বলতেছে যে ডাউনটা সাধারণত কোন ধরনের পার্ট অফ স্পিচ? এই বাক্য সেম বাক্য যদি খেয়াল করি যে ডাউনটা আসলে যেহেতু বাক্যের সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে নিঃসন্দেহে ভার্ব হইতে পারে, তাহলে অ্যান্সার আমরা ভার্ব করতে পারি, কিন্তু না। আমরা বাক্যটা একটু ঘুরিয়ে লিখি, যদি লিখি দ্য বোট ওয়েন্ট ডাউন, অর্থাৎ এই বাক্যে ডাউনটা সাধারণত ভার্বকে মডিফাই করছে। আর আমরা জানি অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্বকে মডিফাই করা। নাউন আর প্রোনাউন ব্যতীত যতগুলো পার্ট অফ স্পিচ আছে সবগুলোকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, সেজন্য এই বাক্যের আনসার ডাউন হচ্ছে অ্যাডভার্ব। 5 নম্বর বাক্য হচ্ছে ইন্টারেস্টিং বাক্য, যদি খেয়াল করি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যে কোন সেন্টেন্সটি কারেক্ট? এই ধরনের বাক্যগুলাই পরীক্ষায় বেশি এসে থাকে।
তবে এই ধরনের বাক্যগুলো আপনি যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন তাহলে সঠিক আনসার করতে পারবেন। আমরা হয়তো প্রথম বাক্য দেখেই এই বাক্যর আনসার আমাদের সঠিক মনে হতে পারে। এই বাক্যে বলা হচ্ছে ইচ অফ দ্য গার্লস আর রেসপন্সিবল ফর ইট। এই বাক্যে সাবজেক্ট ইচ অফ দ্য গার্লস, যেহেতু গার্লস হচ্ছে প্লুরাল নাম্বার, তো নিঃসন্দেহে আমরা জানি রাইট ফর্ম ভার্ব অনুযায়ী গার্লসের পরে প্লুরাল ভার্ব বসবে আর। রেসপন্সিবল ফর ইট, কোনো ভুলই নাই দেখা যাচ্ছে বাক্য, কিন্তু আসলে ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য থাকলে পরে বাক্যের একটু নিয়মের পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আমার নাউন সবসময় প্লুরাল হয়। যেমন এই বাক্যে ইচ অফ দ্য গার্লস পর্যন্ত ঠিক আছে, বাট ভার্ব বসানো ভুল। আমাদের খেয়াল রাখতে হবে যদি বাক্যে কোনো ক্ষেত্রে ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য এসে থাকে তাহলে অবশ্যই তারপরের যে নাউনটা আসবে সেই নাউনটাকে আমাদের প্লুরালে রাখতে হবে, এবং প্লুরালে রাখলে তার ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। সো আমরা বাক্যর দিকে যদি খেয়াল করি, এ নাম্বার বাক্য, সি নাম্বার বাক্য এবং ডি নাম্বার বাক্য, প্রত্যেকটা বাক্যরই ভুল দেখা যাচ্ছে। কারণ এ নাম্বার বাক্যে আমরা দেখছি নাউন প্লুরাল, ভার্ব ভার্ব হচ্ছে প্লুরাল, জন্য ভুল। সি নাম্বার বাক্য নাউন সিঙ্গুলার, ওই জন্য ভার্ব সিঙ্গুলার ভুল। এবং 4 নাম্বার বাক্যে নাউন সিঙ্গুলার এবং ভার্ব প্লুরাল। সো সঠিক অ্যান্সার হবে বি, ইচ অফ দ্য গার্লস, অর্থাৎ গার্লস প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, ইজ রেসপন্সিবল ফর ইট। তাহলে সহজভাবে মনে রাখবো ইচ অফ দ্য বাক্য নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এইভাবে যদি আমরা বাক্য আইডেন্টিফাই করি তাহলে এই ধরনের বাক্য ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। 6 নম্বর বাক্য আমরা খেয়াল করি, সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি হিয়ার সুইট। এখন এই বাক্যে সুইট হচ্ছে কোন ধরনের পার্ট অফ স্পিচ? সো বাক্য দেখেই মনে হতে পারে ওকে সুইট হচ্ছে নাউন, কারণ বাক্যের সাবজেক্ট হিসাবে হচ্ছে আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। তাহলে আমাদের বাক্যটা একটু ভুল হবে, কারণ এই বাক্যে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কোশ্চেন হচ্ছে সুইট অ্যাডজেক্টিভ কীভাবে? ওকে, আমরা একটু বাক্যটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, যদি বলি দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, আমার বাক্যটা হচ্ছে দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ হইতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করে। দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি আর সুইট, তাহলে নিঃসন্দেহে বাক্যে কিন্তু কোনো ভুল আসতেছে না। এখন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, এবং আর হচ্ছে আমার বি ভার্ব, আর সুইট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সহজভাবে এই ধরনের অ্যাডজেক্টিভ মনে রাখার জন্য আমরা মনে রাখবো কোনো বাক্যের সাবজেক্টের পরে যদি বি ভার্ব আসে এবং ওই বি ভার্বের পরে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড আসে তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, আর হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড সেটা হচ্ছে সুইট। সো নিঃসন্দেহে সুইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওই জন্য আমরা আগে বাক্যগুলো আগে ভালোভাবে দেখে দেন তারপর আনসার করার চেষ্টা করবো, না স্যার এই ধরনের বাক্যগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, 7 নম্বর বাক্য যদি আমরা খেয়াল করি, এটাও ফাইন্ড আউট দ্য টেক্সট ইন ইউর টেক্সট বুক। হিয়ার টেক্সট, এখানে আসলে টেক্সটটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, অডভার্ব। খেয়াল করি টেক্সট শব্দটা সাধারণত নাউন হিসেবেই বসে, কিন্তু বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে ভিন্ন ধর্মে আনসার হইতে পারে। অবশ্য এই বাক্যে টেক্সট নাউন। কেন নাউন? কারণ আমরা যদি খেয়াল করি যে সাধারণত একটা প্রোনাউন এবং প্রিপোজিশন, প্রোনাউন এবং প্রিপোজিশনের মাঝে যদি কোনো ওয়ার্ড আসে তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন হিসাবে বিবেচনা করব। এই নিয়মটা ছোট্ট করে লিখে রাখতে পারি যে প্রোনাউন এবং প্রিপোজিশনের মাঝে যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড আসে তাহলে সেটা নাউন হয়। যেহেতু ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক, এই বাক্যে টেক্সটের আগে দিস হচ্ছে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং ইন হচ্ছে প্রিপোজিশন। প্রোনাউন এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটা নাউন। কিন্তু পরের বাক্য যদি আমরা খেয়াল করি, ঠিক একই সেন্টেন্সে পরের ওয়ার্ডের যে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক, তাহলে প্রথম টেক্সটটি হচ্ছে আমার নাউন, কিন্তু পরের টেক্সটটি নাউন না। তাহলে আমরা বললাম যে টেক্সট আসলে সাধারণত নাউন হয়, কিন্তু বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে একটা ডিফারেন্স আসবে। টেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন অ্যাডজেক্টিভ কীভাবে? প্রথম বাক্য যেভাবে আমরা করেছি, দ্য অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেহেতু এই বাক্যে টেক্সট বুক, টেক্সটের পরে বুক আছে, বুক হচ্ছে নাউন, তাই অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। সো নিঃসন্দেহে দ্বিতীয় বাক্যের টেক্সট হচ্ছে আমাদের আনসার হবে অ্যাডজেক্টিভ। একই বাক্যের টেক্সট কিন্তু ভিন্ন ধর্মী পার্ট অফ স্পিচ।
ওকে, 8 নম্বর বাক্য খেয়াল করি, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। এই বাক্যে ওয়াকিং কোন ধরনের পার্টিসিপল স্পিচ? আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হলে পরে সেটা কি হয়ে যায়, জিরান হয়ে যায়। তাহলে নিঃসন্দেহে আপনি এই বাক্যের আনসার করবেন জিরান, কিন্তু না, আসলে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো এই বাক্যে ওয়াকিং জিরান না। তাহলে ওয়াকিং কোন ধরনের পার্ট অফ স্পিচ? আমরা একটু খেয়াল করি। জিরান এবং পার্টিসিপল সম্পর্কে যদি বলি, জিরান সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়ে বসে এবং বাক্যের পরে আরও একটা ভার্বকে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জিরান বলবো। পার্টিসিপল আমাদের কখন হবে? যখন ভার্ব প্লাস আইএনজি হয়ে সেটা ভার্বকে মডিফাই না করে যদি কোনো নাউনকে মডিফাই করে, কারণ আমরা জানি যে সাধারণত অ্যাডজেক্টিভ পার্টিসিপলের ন্যায় কাজ করে থাকে। আর যেহেতু এখানে ওয়াকিং শ্যাডো, শ্যাডো হচ্ছে নাউন, তাহলে নিঃসন্দেহে নাউনকে মডিফাই করছে, সো সেই ক্ষেত্রে আমাদের ওয়াকিং পার্টিসিপল। 9 নম্বর বাক্য। 9 নম্বর বাক্য আশা করি খুব সহজেই বুঝতে পারছেন, কারণ এর আগে আমরা ইচ অফ দ্য বাক্য করেছি। এই বাক্যটাও সেম বাক্য, ওয়ান অফ দ্য, ওয়ান অফ, ইচ অফ, এই সমস্ত বাক্য যদি এসে থাকে তাহলে অবশ্যই তার যে নাউন হয় তখন সেই নাউনটা হয় প্লুরালে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন প্রথম বাক্যে ওয়ান অফ মাই রিলেটিভস, নাউন প্লুরাল কিন্তু ভার্ব প্লুরাল, যার জন্য বাক্যটা ইনকারেক্ট। আমরা যদি 2 নম্বর বাক্য দেখি, ওয়ান অফ মাই রিলেটিভ, এখানে নাউনটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, বাক্য ইনকারেক্ট। কিন্তু 3 নম্বর বাক্য অপশনে বলা হচ্ছে ওয়ান অফ মাই রিলেটিভস, যেখানে নাউন প্লুরাল বাট ভার্ব সিঙ্গুলার, সো দিস সেন্টেন্স ইজ কারেক্ট। লাস্ট বাক্যর দিকে যদি আমরা খেয়াল করি, এই বাক্য মাইন্ড ইওর অন বিজনেস। ওকে, আমরা এই বাক্য খেয়াল করার ক্ষেত্রে যদি আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সের কথা চিন্তা করি, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত মূল ভার্ব দ্বারা শুরু হয়। যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে মাইন্ড দ্বারা, মূল ভার্ব, সো নিঃসন্দেহে এই বাক্যের আনসার হবে ভার্ব। ওকে, আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পারছেন, এবং ক্লাস যদি ভালো করে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।